আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। হত্যা চেষ্টা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি বুলেট তার কানের চামড়া ছিঁড়ে বেরিয়ে গেছে। সামান্য আহত হলেও ট্রাম্প ভালো আছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। গুলির ঘটনায় ট্রাম্পের একজন সমর্থক ও পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ দিকে পেনসিলভানিয়া অঙ্গরাষ্ট্রের বাটলার শহরে একটি সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে এই হামলা করা হয়। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বক্তৃতা করার সময় হঠাৎ করে থেমে যান ট্রাম্প এবং কানে হাত দিয়ে বসে পড়েন। এ সময় দ্রুত সিক্রেট সার্ভিসের এজেন্টের মঞ্চে লাফিয়ে উঠে ট্রাম্পকে আড়াল করে দাঁড়িয়ে পড়েন। সশস্ত্র পুলিশ সদস্যরা মঞ্চের চারপাশ ঘিরে ফেলেন। এরপর সিক্রেট সার্ভিসের এজেন্টরা ট্রাম্পকে ঘেরাওয়ের মধ্যে রেখে মঞ্চ থেকে নামিয়ে গাড়িতে তোলেন। এ সময় তার ডান কানে ও গালে রক্ত দেখা যায়। সমর্থকদের উদ্দেশ্যে মুষ্টিবদ্ধ হাতে দেখিয়ে হার নামানোর বার্তা দেন ট্রাম্প। ঘটনাস্থল থেকে কঠোর নিরাপত্তায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেন সাবেক এই প্রেসিডেন্ট। ঘটনার পর নিজের প্রতিষ্ঠিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছিলাম ভিন্ন কিছু একটা ঘটছে। আমি একটা ঘোরের আওয়াজ, এরপর গুলির শব্দ শুনতে পেলাম এবং সাথে সাথে একটি বুলেট আমার চামড়ার মধ্য দিয়ে ছিঁড়ে যাচ্ছে বলে বুঝতে পারলাম। এই হামলার বিষয়ে কঠোর নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঘটনার পরই তিনি বলেন, আমেরিকায় এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। বাইডেন জানান, সমাবেশে হামলার সময় যা ঘটেছিল সে সম্পর্কে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে অবহিত করা হয়েছে। তিনি বলেন, আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তিনি এখন তার ডাক্তারদের সাথে আছেন। টানা কয়েক মাসের আইনি লড়াইয়ের পর অবশেষে ইদ্যত মামলায় খালাস পেলেন পিটিআই নেতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। শনিবার পাকিস্তানের একটি জেলা ও দায়রা আদালত তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইদ্যত মামলা বাতিল করেছে। এটি মূলত ইসলামী বিধি বহির্ভূত বিবাহের মামলা। তবে খালাস পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না এই দম্পতি। অন্য মামলায় তাদের আটক রাখা হচ্ছে। শনিবারে তাদের আবার নতুন করে তোষাখানা দুর্নীতি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জিও টিভির খবরে বলা হয়েছে, এবছরের ফেব্রুয়ারিতে ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে ইসলামিক বিধি ভেঙে বিয়ের অভিযোগ আনেন বুশরার সাবেক স্বামী খাওয়ার মানেকা এবং তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। তোষাখানার মামলায় দণ্ডিত হওয়ার পর গত বছরের আগস্ট থেকে কারাগারে থাকা ইমরান খানের জন্য এই রায়ের তাৎপর্য রয়েছে। গত বছরের আগস্ট থেকে তোষাখানা দুর্নীতি মামলা সহ ৮ ফেব্রুয়ারি নির্বাচনের আগে ইমরানের বিরুদ্ধে আরও কিছু মামলা দায়ের করা হয়। ফলে ইদ্যত মামলায় খালাসের আদেশ তার জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। ইদ্যত মামলায় ইমরান খান ও বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড এবং দুজনকেই ৫ লাখ রুপি জরিমানা করেছিল আদালত। তবে ইমরান খান ও বুশরা বিবি এই অভিযোগ অস্বীকার করে হাইকোর্টের দ্বারস্থ হন। গত মাসে ইসলামাবাদ হাইকোর্ট জেলা আদালতকে ১০ দিনের মধ্যে ইদ্যত মামলায় সাজা স্থগিত করার আবেদন এবং ১ মাসের মধ্যে দোষী সাব্যস্ত হওয়াকে চ্যালেঞ্জ করার আবেদনের সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছিল। এদিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী থাকা ইমরান খান ও বুশরা বিবির জন্য সুবিধা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। বুশরা বিবির করা আবেদনের পরিপ্রেক্ষিতে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারক আমের ফারুকের দেওয়া এক আদেশে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার কথা বলা হয়। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দক্ষিণাঞ্চলে একটি সেফ জোনে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৯০ জন নিহত ও ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, যে স্থানে হামলা হয়েছে সেই আল মাওয়াসি উদ্বাস্তু শিবির এলাকাকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল ইসরায়েলি বাহিনী। কিন্তু শনিবারে তারা সেখানে অন্তত ৫টি মিসাইল হামলা চালায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই এলাকায় অন্তত ৮০,০০০ ঘর বাড়িহীন মানুষ আশ্রয় নিয়েছিল। তারা যুদ্ধের কারণে গাজার অন্য অঞ্চল থেকে এখানে এসেছে। হামলার পর এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। ইসরায়েল বলছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফকে হত্যার জন্য ওই হামলা চালানো হয়। যদিও হামাস বলেছে তাদের এই দাবি পুরোপুরি মিথ্যা। দেইফ জীবিত আছেন বলেও জানিয়েছে হামাস। হামলার পর ঘটনাস্থলের একটি ভিডিও চিত্র হাতে এসেছে রয়টার্সের। তাতে দেখা যায়
ধোঁয়া ও ধুলায় ঢেকে গেছে আল মাওয়াসি এলাকা। সেদিকে ছুটে যাচ্ছে কয়েকটি অ্যাম্বুলেন্স। প্রাণ বাঁচাতে সেখান থেকে পালাচ্ছেন নারী, শিশুসহ বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। কাঁদতে কাঁদতে এক নারী রয়টার্সকে বলেন, সবাই মারা গেছে, আমার পরিবারে আর কেউ বেঁচে নেই, আমাদের সন্তানগুলোর শরীর টুকরো টুকরো হয়েছে। ইসরায়েলের লজ্জা হওয়া উচিত। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ওই এলাকায় বেসামরিক লোকদের মাঝে হামাসের সামরিক প্রধান ছাড়াও খান ইউনিস ব্রিগেডের প্রধান লুকিয়েছিলেন। এছাড়াও ছিল হামাসের বেশ কিছু যোদ্ধা। এ দুজনকেই 7 অক্টোবর ইসরায়েলে হামলার মাস্টার মাইন্ড বলে মনে করা হয়। ইসরায়েলের দাবি, যেখানে হামলা হয়েছে সেটি চারদিকে গাছ, কয়েকটি ভবন ও তাঁবুতে ঘেরা একটি খোলা জায়গা। যদিও প্রত্যক্ষদর্শীরা বলছেন জনবহুল এলাকাতেই হামলাগুলো চালানো হয়েছে। শনিবারের এই ভয়াবহ হামলার মধ্য দিয়ে 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের আগ্রাসনে মোট 38,443 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আহত হয়েছেন 88,481 জন। এই হতাহত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তবে এর বাইরেও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। বহু ফিলিস্তিনিকে ইসরায়েলি বাহিনী গণকবর দিয়েছে বলেও মনে করা হচ্ছে। হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফকে টার্গেট করে খান ইউনিসে যেই হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী, তাকে ভিত্তিহীন বলে জানিয়েছে সংগঠনটি। একই সাথে হামাস জানিয়েছে মোহাম্মদ দেইফ জীবিত আছেন। হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, দখলদার বাহিনী যেই ভয়াবহ গণহত্যা চালিয়েছে তা ঢাকার চেষ্টা হিসেবেই ইসরায়েলি গণমাধ্যম এই দাবি করছে। হামাস বলেছে, খান ইউনিসের মাওয়াসি এলাকায় 80,000-এর বেশি ঘরবাড়ি হারা মানুষ আশ্রয় নিয়েছে। এটি স্পষ্ট যে ইহুদিবাদী সরকার আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা ও পরিকল্পিত হত্যাকাণ্ডের জন্য এই হামলা চালিয়েছে। শনিবারের ওই হামলার পরই ইসরায়েল হাওম নামের একটি পত্রিকা দাবি করে ওই হামলার টার্গেট ছিল হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের প্রধান মোহাম্মদ দেইফ। যদিও তারা এর পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। খবরে বলা হয়, ধারণা করা হচ্ছে হামলায় দেইফ আহত হয়েছেন। তবে সামরিক কর্মকর্তারা এখনও ফলাফল দেখার অপেক্ষায় আছেন। ইসরায়েলি আর্মি রেডিওর খবরে বলা হয়েছে, খান ইউনিসের হামলায় হামাসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে টার্গেট করা হয়েছে। তবে হামলা সফল হয়েছে কিনা তা জানা যায়নি। 2002 সাল থেকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন খান ইউনিসের একটি উদ্বাস্তু শিবিরে জন্ম নেওয়া মোহাম্মদ দেইফ। 2001 সালের পর থেকে ইসরায়েল অন্তত 8 বার তাকে হত্যার লক্ষ্যে হামলা চালিয়েছে। 2014 সালে তেমনই একটি হামলায় তার স্ত্রী, নবজাতক পুত্র ও কন্যা নিহত হয়। ইসরায়েলি বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকার শুরুর দিকেই তার নাম রয়েছে। ইসরায়েলি বাহিনী শনিবার খান ইউনিসে হামাসের সামরিক শাখার প্রধানকে টার্গেট করে যেই হামলা চালিয়েছে তার জবাব প্রতিরোধ যুদ্ধের মাধ্যমেই দিয়েছে আল কাসাম ব্রিগেডস। এদিন চোরাকোপ্তা হামলায় ইসরায়েলি বাহিনীর 3টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে প্রতিরোধ যোদ্ধারা। এছাড়া একটি মিলিটারি জিপের ওপর আরপিজি শেল দিয়ে হামলা চালানো হয়েছে। আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা একটি ইসরায়েলি সামরিক বহরের ওপর অ্যাম্বুশ হামলা চালিয়ে 3টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। হামাসের নিজস্বভাবে তৈরি আল ইয়াসিন 105 অ্যান্টি ট্যাঙ্ক রকেটের আঘাতে ট্যাঙ্কগুলো ধ্বংস হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, রাফা শহরের পূর্ব দিকের আবু জর আল গিফারি মসজিদের কাছে এখনও দখলদার সেনাদের সাথে প্রতিরোধ যোদ্ধাদের সংঘর্ষ চলছে। রাফা শহরের আল শৌকা এলাকায় ইহুদিবাদীদের একটি ইঞ্জিনিয়ারিং ইউনিটকে টার্গেট করে মাইন বিস্ফোরণ ঘটায় যোদ্ধারা। বিস্ফোরণে সেনা দলটির সব সদস্য আহত কিংবা নিহত হয়েছে। পূর্ব রাফার গোরস্থানের কাছে একটি মিলিটারি বুলডোজার লক্ষ্য করে আল ইয়াসিন রকেট হামলা চালানো হয়েছে। এছাড়া একটি বাড়িতে প্রবেশ করা কয়েকজন সেনাকে লক্ষ্য করে 2টি অ্যান্টি পার্সোনাল শেল ছোড়া হয়েছে। আল কাসাম ব্রিগেডস আরও জানিয়েছে, গাজা সিটির তাল আল হাওয়া এলাকায় মন্ত্রিপরিষদ ভবনের কাছে ইসরায়েলি বাহিনীর একটি হ্যামার জিপে আরপিজি শেল দিয়ে হামলা চালানো হয়। হামলায় জিপের আরোহীরা সবাই নিহত কিংবা আহত হয়েছে। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, রাফা শহরের পূর্ব দিকের গোরস্থানের কাছে তারা ইসরায়েলি সেনা ও যানবাহনের ওপর মর্টার হামলা চালিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধাপরাধের সহযোগী হিসেবে কাজ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন। এরদোয়ান এই যুদ্ধাপরাধের দায়ে ইহুদিবাদী দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনে অংশ নেবার পর মার্কিন সংবাদ মাধ্যম নিউজ উইকের সাথে এক সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্ট বলেন, গাজার বেসামরিক মানুষ ও স্থাপনার ওপর ইসরায়েল যেভাবে ইচ্ছাকৃত হামলা চালাচ্ছে তা অবশ্যই যুদ্ধ অপরাধ।
তিনি বলেন, যেখানে নিরীহ মানুষেরা চিকিৎসার জন্য যায় সেই হাসপাতালেই তাদের হত্যা করা হচ্ছে। অ্যাম্বুলেন্সে হামলা করে হত্যা করা হচ্ছে, বাজার কিংবা ত্রাণ বিতরণ কেন্দ্রেও হামলা হচ্ছে, নিরাপদ এলাকা ঘোষণা করেও সেখানে আবার হামলা হচ্ছে। এসবই মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন এসব কিছু উপেক্ষা করছে এবং ইসরায়েলকে সহযোগিতা করছে বলে এরদোয়ান অভিযোগ করেন। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে তিনি ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবি জানান। ন্যাটো সদস্য দেশ তুরস্ক যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল ও তার সহযোগী দেশগুলোর সমালোচনা করে আসছে। দেশটি যুদ্ধ শুরুর পর ইসরায়েলের সাথে বাণিজ্য স্থগিত করেছে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।